একের পর এক যে অগ্নিকাণ্ড ঘটছে, এটি কি কেবলই কাকতালীয়, নাকি আমাদের যে নগর পরিকল্পনার একটি সমষ্টিগত ব্যর্থতার ফলাফল? এগুলা আসলে আমাদের সংস্থাগুলির মধ্যে সমন্বয়হীনতা, এরপরে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, এই সব কিছু মিলিয়ে কিন্তু এই প্রবলেমগুলি হয়। একটা এয়ারপোর্ট, এটার মধ্যে মানে আপনার ফায়ার হাইড্রেন্ট থাকবে না, এরপরে স্ট্যান্ড বাই ফায়ার সার্ভিসের গাড়ি থাকবে না, এগুলো আমাদের দেশেই হয় আর কি। তো টোটাল কালকে থেকে আমরা এগুলো যেগুলো দেখলাম, মানে ম্যাক্সিমামই সমন্বয়হীনতা। এটার মধ্যে দেখলাম যে ওরা প্রথমে প্রথমে 1 ঘন্টা তো ওদের পারমিশন নিতেই লাগছে, যে আগুন নিভাবে এটা এটা পারমিশন নিতে হবে বেবি চক থেকে। তো এটা কোনো কথা বলেন? এটা মানে এটা তো মানাই যায় না। মানে পারমিশন নিয়ে ওদের কাজে নামতে হবে। এই জিনিসগুলি আমাদের মানে ভিতরের অফিসিয়াল প্রবলেমগুলি অনেক বেশি। এর মধ্যে তো আমাদের স্ট্রাকচারাল কিছু প্রবলেম আছেই, যে কত কাছে মানে প্রথম যেই জিনিসটা, যে একটা ঢাকার একদম মাঝখানে একটা এয়ারপোর্ট, এটাই আমাদের জন্য একটা প্রবলেম। যে এটা এটা আসলে কখনই হয় না। এটা আসলে যদি আমাদের আগের গভর্নমেন্ট গুলি যদি দূরদর্শী হতো, এগুলা প্রথম স্টেপ বাই স্টেপ শহরের বাইরে নিয়ে যেত, এই প্রবলেম গুলি হতো না তখন। বুঝছেন, এখন কার্গো ভিলেজ, এটাও এয়ারপোর্ট থেকে কতটুকু দূরে রাখতে হয়। প্রত্যেকটা এয়ারপোর্টের কার্গো ভিলেজটা মেইন এয়ারপোর্ট থেকে অনেক দূরে থাকে। তা আমাদের তো অনেক দূরে নেওয়া, এই জন্য হয়তো এই প্রবলেম গুলি হচ্ছে আর কি। আমাদের দেশে সাধারণত দেখা যাচ্ছে অপরিকল্পিত ভবনের সংখ্যা বেশি বলে আমরা সাধারণত সংবাদ মাধ্যমে দেখে থাকি। তো নতুন যেসব হ্যাঁ, হ্যাঁ, ভবন তৈরি হচ্ছে, সেগুলো কি কোনো ফায়ার সেফটি মেনটেন করে হচ্ছে? হ্যাঁ, আমাদের নীতিমালা আছে। বাইরের দেশের যেমন নীতিমালা আছে, আমাদের এগুলো আছে, কিন্তু এগুলা যে তদারক করবে এই ধরনের কোনো অথরিটি নাই। এবং আপনি যখন রাজুকে কোনো প্ল্যান সাবমিট করেন, এদিকে ফায়ারের একটা প্ল্যান দিতে হয়, এটা তখন রাজুক আবার ফায়ারকে পাঠিয়ে দেয়। তো এই দীর্ঘসূত্রিতার জন্য জিনিসগুলি এখন ওই মানে খুব শর্ট হয়ে যায়, যে হ্যাঁ ওরা টাকা পয়সা দিয়ে এই জিনিসগুলো বের করে ফেলে। প্রত্যেকটা সিস্টেম কিন্তু আছে, আমাদের নিয়ম আইন কানুন এগুলো সবই আছে, কিন্তু এটা যে যে তদারক করবে, এটা একদমই নাই। আপনার বনানী যে এফআর টাওয়ার যেটা, এটার পরে এই জিনিস রুলস গুলি আর একটু কড়াকড়ি হয়েছে, কিন্তু এরপরেও সাফিসিয়েন্ট না। সাধারণত আমরা দেখে থাকি যে এটার যখন আসলে কোনো মানে এটা হ্যাঁ, আরো দীর্ঘসূত্রিতা হচ্ছে। হ্যাঁ, আমরা দেখে থাকি যে অগ্নিকাণ্ড ওই ওই হওয়ার পরে ঘটনাটার পরে এই এটার রাজুক দীর্ঘসূত্রিতা আরো বাড়ছে। রাজুক কিংবা ফায়ার সার্ভিস, তখন ওনারা বলে যে আসলে এটার ফায়ার সেফটি ঠিক মতো ছিল না, আমরা তাকে ওয়ার্নিং করেছিলাম। তাদের পদক্ষেপ কিন্তু আমরা এটুকুই শুনি, কিন্তু যে পদক্ষেপ, যে দৃশ্যমান পদক্ষেপ, সেটি কিন্তু আমরা আসলে দেখতে পাই না। এখন ফায়ার সার্ভিস বলে যে আমাদের তো এগুলা দেখার মতো লোক বল নাই, মানে মেইন প্রবলেম ওরা লোক বলের বলে। হ্যাঁ, এই দেখেন, আমাদের এদিকে 20 তলা একটা বিল্ডিং এ আগুন লাগলে যে ধরনের প্রবলেম, কালকে কিন্তু বিল্ডিংটা 20 তলাও ছিল না। কালকে ছিল দোতলা বা 3 তলা হাইটের একটা বিল্ডিং, এরপরও এটা কোনো কিছু করতেই পারে নাই। অবশ্য ছাদটা ছিল কংক্রিটের, তো উপর থেকে যে পানি ঢালবে এটারও কোনো উপায় নাই। তো এটার জন্য যে আলাদা একটা মেজার নেওয়া দরকার এই ধরনের। আর এই ধরনের ঘটনা তো এই প্রথম ঘটলো বাংলাদেশে। তো ফায়ার সার্ভিসেরও ওই ধরনের কোনো ইয়ে ছিল না, ট্রেনিং ছিল না এগুলোর উপরে, যে ওদের আগের একটা এক্সপিরিয়েন্স থেকে করবে। দেখেন, সাথে সাথে কিন্তু সবগুলি বাহিনীর, সেনাবাহিনী, বিমান বাহিনী এবং ফায়ার সার্ভিস, সবগুলি ডিপার্টমেন্টের ইকুইপমেন্টস এসে পড়ছে, কিন্তু এসেও কোনো লাভ হয়নি। যে আগুনটা আপনার 10 মিনিট বা আধা ঘন্টার মধ্যে নিভাতে পারতো, সে আগুনটা 6 ঘন্টা, 6.5 ঘন্টা লাগছে নিভাতে, জাস্ট ওদের অভিজ্ঞতার অভাবে। এবং এগুলা আসলে কি প্রত্যেক মাসে এগুলার ড্রিলিং হয়, ফায়ার ড্রিলটা হয়। এদিকে বোধ হয় আমাদের এয়ারপোর্টে এগুলা হয় না, কখনোই হয় না। এবং সাম্প্র- কালকে যেটা শুনলাম যে এমনি যে কোনো এয়ারক্রাফট আসলে এটার একটা ওই শিডিউলেই একটা ফায়ারের, হ্যাঁ, ফায়ার ব্রিগেডের গাড়ি রেডি থাকে। কালকে নাকি কোনো গাড়ি ছিল না, রেডি ছিল না এয়ারপোর্টে।